আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্নেল, আমরা করতালির মাথায় শুনতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বলছেন সেই কথা। যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে নিজ নিজ আসন গ্রহণ করে দান করে দেন মাওলা। আল্লাহ আমাদের তারুণ্যের অহংকার তারিখ। স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল, কিন্তু গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। বন্ধুরা আমার, একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোনো কার্যকারিতা ছিল না, কারণ পার্লামেন্টে যে সকল সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার মতো ওই ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল না। নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ, আইন ছিল, আদালত ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছিল। বরং আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা বিচারের রায় নির্ধারিত হতো। বন্ধুরা আমার, প্রশাসন ছিল, কোনো নিরপেক্ষতা ছিল না। র্যাব ছিল, পুলিশ ছিল, কিন্তু মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। মানুষের জীবনে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বরং র্যাব পুলিশের আতঙ্কে আপনারা কেউ ঘরে ঘুমোতে পারেননি। গুম, খুন, হত্যা, হামলা, মামলা, গ্রেপ্তারের সমর্থক শব্দে পরিণত হয়েছিল এই র্যাব এবং পুলিশ। একটি নতজানু পররাষ্ট্রনীতি ছিল। সেই আজ্ঞাবহ পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সুনাম বিদেশে ক্ষুণ্ণ হয়েছে। বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরে বেরিয়েছিল 16 বছরের সেই ফ্যাসিবাদী সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, সমর্থন আদায়ের জন্য। প্রয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক দিয়ে হলো তারা ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে প্রেক্ষাপটের উপর ভর করে গত 5ই আগস্ট বাংলাদেশে একটি সফল ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়। ফ্যাসিবাদের পতন হয়েছে এবং স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা জানি না কে বা কাহারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে, কিন্তু আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি সেই শুরু থেকে। কারণ শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের যে কয়টি মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে হবে। বন্ধুরা আমার, নির্বিচারে বাংলাদেশের সম্পদ লুটপাট হয়ে গেছে গত 16 বছর, বিদেশে পাচার হয়ে গেছে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ। সেই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বন্ধুরা আমার, ঐতিহাসিক জেলা বাংলাদেশের জন্মের সাথে এই জামালপুরের নাম রয়েছে। বন্ধুগণ, এই জামালপুরের কামালপুরে বক্সিগঞ্জ উপজেলার যে কামালপুর রয়েছে, এই কামালপুরে ছিল তখনকার পশ্চিম পাকিস্তানের 31 বালুচ কোম্পানি এবং বাংলাদেশের মধ্যে সম্মুখ সমরে বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যুদ্ধ করার মাধ্যমে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। তৎকালীন জেড ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এই কামালপুরের মধ্য দিয়েই সম্মুখ সমরের মধ্য দিয়েই পশ্চিম পাকিস্তানিদের পরাজিত করার জন্য
দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি ছিলেন জেড ফোর্স কমান্ডার। জেড ফোর্সের 3টি রেজিমেন্ট ছিল। প্রথম রেজিমেন্টের দায়িত্ব এসে পড়ল কামালপুর দখল করার জন্য, এবং কামালপুর দখলের জন্য তখন নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। খুবই ভৌগোলিক জিওগ্রাফিক লোকেশনের কারণে কামালপুর ছিল তখন খুবই গুরুত্বপূর্ণ এলাকা। মুক্তাঞ্চল ছিল তখন রৌমারী। রৌমারী থেকে কামালপুর হয়ে কামালপুরের দখলের পরে ময়মনসিংহের মধ্য দিয়ে ঢাকা দখল করার পরিকল্পনা ছিল তখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের। কামালপুরের সাথে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের পরিচয় হয় 1971 সালের জুলাইয়ে। আমরা এই ধরনের কোন ধরনের কর্মকাণ্ড স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের ভাইরা কেউ কোনো না কোনো ভাবে ফেসিবাদী শেখ হাসিনার ধারায় নির্যাতিত। আমি কি ভুল বলেছি? তাহলে এই ফেসিবাদদেরকে আর মাথাচাড়া দিয়ে বাংলাদেশে উঠতে দেওয়া যাবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, 17 বছর আমরা বাড়ি করে ঘুমাতে পারিনি, ভালো করে বাসায় যে দুমুঠো পরিবারের সাথে খেতে পারিনি, জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছি। এখানে সবাই হয়েছি না? আমরা আরা জঙ্গলে ঘুরেছি, ক্ষেতের বাজারে ঘুমিয়েছি, অন্যের বাড়িতে গিয়ে ঘুমিয়েছি, রাস্তাঘাটে রাত কাটিয়েছি কিনা আমরা? এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলেই এই ফেসিবাদী নির্যাতনের শুধু শিকার নয়, অনেকের জীবনের অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন সংগ্রামী নেতৃবৃন্দ। সেই বিডিআর বিদ্রোহ করেছে, 57 সেনা অফিসারকে মেরেছে, সেই বিডিআর এর সদস্যদের অন্যায়ভাবে মেরে এবং মামলা দিয়ে জেলে ভরে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করেছে সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা যখন জেলে ছিলাম সেই বিডিআরদের আত্মনাদ শুনেছি, তাদের কষ্টের রিমান্ডের নিয়ে যে নির্যাতন করেছে তাদের কষ্টের কথা শুনেছি। আমরা শুনেছি সেদিন তারা জীবন দশায় তারা পঙ্গু, তাদের জীবন আছে কিন্তু তারা মানসিক ভাবে একদম শেষ হয়ে গেছে, তারা পঙ্গু হয়ে গেছে সংগ্রামী নেতৃবৃন্দ। হেফাজত ইসলামকে সেই শাপলা চত্বরে অন্যায়ভাবে হাজার হাজার হেফাজতের নেতাকর্মীদেরকে সেদিন এই ফেসিবাদী বেহেশ সরকার মেরেছে সংগ্রামী নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন সর্বশেষ, আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি বেশি বক্তব্য দিব না, আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনাদের সকলেরই জানা রয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বাংলাদেশের হাজার হাজার মায়ের বুক খালি করে নিয়েছে ফেসিবাদী শেখ হাসিনার সরকার। সংগ্রামী নেতৃবৃন্দ, কান্না এসে যায়, কত মায়ের বুক খালি করে নিয়েছে এই 17টি বছরে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে, লাখো লাখো নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে তারা। এখনো অনেকেই মিথ্যা মামলার দায়ে এখনো জেলখানায় রয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ। সেই হেফাজতে ইসলাম বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে আজকে সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম করে তারা সেই আয়নাঘর আপনারা দেখেছেন কিভাবে জুলুম নির্যাতন করে সকলকে মেরেছে সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত মায়ের বুক খালি করে নিয়েছে। আর শেখ হাসিনা আপনার কত লাশের প্রয়োজন? আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যে মায়ের বুকটি খালি করে নিয়েছে সে মা জানে তার কত কষ্ট হচ্ছে, সে পরিবারটি জানে তার কত কষ্ট হচ্ছে সংগ্রামী নেতৃবৃন্দ। আজকে আমাদের এই এখানে স্টেজে রয়েছে, আমরা এখানে সকলেই আপনার ত্যাগ স্বীকার করেছি। আপনারা দেখেছেন শেখ হাসিনা কেমন মানুষ নামের নর পশু, কেমন পিশাচ ছিল তিনি জেলখানায় বজরুল হুদা নামের একজন লোককে আপনার মাথায় পা দিয়ে চাপা দিয়ে গলায় ছুরি চালিয়েছে। আপনারা দেখেছেন, সেই ছবি ভাইরাল হয়েছে। শেখ হাসিনা মানুষ নয়, শয়তান। আপনার কি আমার কথার সাথে একমত? সংগ্রামী নেতৃবৃন্দ, এখানে সবাই ত্যাগ স্বীকার করেছেন। আমাদের এক নেতা, তার একটু গল্প বলি আপনারা বুঝতে পারবেন। আমাদের কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, তার কথা শুনেছি, আপনারাও রেখে জানেন। তিনি সর্বশেষ 8টি মাস তিনি বাড়িতে
থাকতে পারেননি, বাড়িতে যেতে পারেননি। এই 8 মাসের ভিতরে তার পিতা মৃত্যুবরণ করেছে। তার পিতার জানাজাটা পর্যন্ত আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক জানাজাটি পড়তে পারেননি, এবং 4 মাস পরে তার মমতাময়ী মা তিনিও ইন্তেকাল করেছেন, কিন্তু সংগ্রামী নেতৃবৃন্দ তার মায়ের জানাজাটি পর্যন্ত করতে পারেনি। তাই এমন করে আমাদের বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে। কান্না এসে যায়, নয়ন ভাই হয়তো আগামী দিনে আরো অনেক বড় নেতা হবে, কিন্তু তার মনের কষ্ট কখনো মুছতে পারবে না যে তার বাবার এবং মার জানাজা পর্যন্ত সে পড়তে পারেনি। এই দলের জন্য এমন শত শত হাজার হাজার লাখো লাখো নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে না সংগ্রামী নেতৃবৃন্দ? আপনারা হাত তুলে কথা দেন, এই ফেসিবাদদের আমরা বাংলাদেশে আর কোনো ঠাঁই দিব না ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই জেলায় এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই আন্দোলন সংগ্রাম থেকে একদিনের জন্য পিছপা হয়েছিলাম। বন্ধুরা আমার, ছাত্র দলের সেই দপ্তর সম্পাদক থেকে শুরু করে আজকে যুব দলের আহ্বায়ক হয়েছি। বন্ধুরা আমার, বিশেষ করে 7 আগস্ট 7 অক্টোবর 2023 সালে জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়ক হয়েছি। বন্ধুরা আমার, আপনাদের সমর্থন নিয়ে, সহযোগিতা নিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশীর্বাদে, জেলা বিএনপির আশীর্বাদে হয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি